প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে দেখতে অনেকগুলো চ্যাপ্টারের ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি। এখন আমাদের সব স্টুডেন্টের একটা বিশেষ দাবি হচ্ছে আমার তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে ইলেকট্রোকেমিস্ট্রি সেকেন্ড পার্টের 4th চ্যাপ্টার, সে অধ্যায়ের সম্পর্কে আমাদের কিছু ভিডিও ক্লিপস দেওয়া, যাতে চ্যাপ্টারটা সব স্টুডেন্টস খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারে। যাই হোক, আমরা প্রথমে তড়িৎ রসায়নে এখানে কিন্তু বেশ কিছু সহজ জিনিসও আছে, আবার ক্রিটিক্যাল জিনিসও আছে। তবে চ্যাপ্টারটা যদি একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো তাহলে আসলে ক্রিটিক্যাল বলতে কোনো কিছু থাকবে না। তাহলে প্রথমেই আমরা দেখে নিব যে চ্যাপ্টারটাতে কোন কোন টপিকসগুলো, কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তাহলে আমি প্রথমে একটু লিখে দিই, তারপরে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমার শুরুতেই যেটা থাকবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। এই ফ্যারাডের সূত্র থেকে কিন্তু আমাদের অবজেক্টিভ টাইপের অঙ্ক বলো কিংবা সৃজনশীল অঙ্ক, বিভিন্ন অঙ্ক আসতে পারে ফ্যারাডের সূত্র। তারপরে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ, এই দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়, সেই পার্থক্যটা আমরা উদাহরণ সহ বুঝিয়ে দেব। তার মানে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ ও তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা আমরা দেখব, তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য। গেল আমাদের দুটো টপিকস, ফ্যারাডের সূত্র আর তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে যে ডিফারেন্স সেটা। এরপরে আমরা যখন একটা কোষ, বিশেষ করে তড়িৎ রাসায়নিক কোষ বিবেচনা করি, তখন সেখানে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। এই যে অ্যানোডে জারণে যে জারণ বিভব এবং বিজারণে যে বিজারণ বিভব, তাদের সম্মিলিত বিভবটা অর্থাৎ নেট বিভব যেটা হবে সেটা বের করার আমাদের এখানে একটা সূত্র আছে, এবং সেই এটা হচ্ছে ইনট সেলের মান নির্ণয়। ইনট সেল এর মান নির্ণয়। তাহলে এই মানগুলো কিভাবে নির্ণয় করতে হবে সেগুলো আমরা দেখব, ইনট সেলের মান নির্ণয়। এরপরে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে নার্নেস্ট সমীকরণ। নার্নেস্ট সমীকরণটা সাধারণত আমাদের 25 ডিগ্রিতে ছাড়া, অর্থাৎ প্রমাণ অবস্থায় ছাড়া অন্য যে কোনো টেম্পারেচারে যদি আমি কোষ বিভব নির্ণয় করতে চাই, তখন সেটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে নার্নেস্ট সমীকরণ। এবং সেক্ষেত্রে ই সেল এমনিতে বের করি আমরা ইনট সেল, কিন্তু এক্ষেত্রে ই সেলের মান নির্ণয় করতে হবে, ই সেলের মান। তাহলে গেল আমাদের। আর খুব ইম্পর্টেন্ট একটা টপিকস লাস্টে আছে, সেটা হচ্ছে আমাদের কয়েকটা ব্যাটারি আছে, এবং সেই ব্যাটারিগুলো আমরা প্রত্যেক যে আমাদের গৃহস্থালী কাজে অনেক সময় ব্যবহার করি অথবা মোবাইলে ব্যবহার করি। যেমন ধরো মোবাইলে কিংবা ঘড়িতে, অর্থাৎ আমরা যেই ব্যাটারিগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে এই লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিংয়ের সময় কি বিক্রিয়া হয়, ডিসচার্জিংয়ের সময় কি বিক্রিয়া হয়। আবার একইভাবে আরেকটা হচ্ছে ল্যাড স্টোরেজ ব্যাটারি। আমরা বিশেষ করে আইপিএস এর ব্যাটারিগুলো সাধারণত ল্যাড স্টোরেজ ব্যাটারি। তাহলে সেই দুটো জিনিস, একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং আরেকটা হচ্ছে ল্যাড স্টোরেজ ব্যাটারি, ল্যাড স্টোরেজ। লিথিয়াম আয়ন ব্যাটারি, ল্যাড স্টোরেজ ব্যাটারি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেলটাও আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারের মূলত এই জিনিসগুলো নিয়েই আলোচনা হবে। আর ছোটখাটো প্রশ্ন নিয়ে তোমরা তোমাদের কোনো যদি কোয়ারি থাকে, সেটা কাইন্ডলি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেখানে আমি দিব সেখানে কমেন্ট বক্সে তোমরা মন্তব্য করে নিতে পারো যে কী কী রিকোয়ারমেন্ট আছে। তার আগে একটু বলি যে আমার জাস্ট রসায়ন নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেটাতে যদি তোমরা ইতিমধ্যে
সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবা, আর যদি করে থাকো তার জন্য থ্যাঙ্কস। এখন দেখো আমরা তাহলে একদম সিরিয়ালি প্রথম থেকে আসব, যে ফ্যারাডের সূত্র কি, ফ্যারাডের সূত্র আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে সেই জিনিসগুলো। তাহলে এই জিনিসটা প্রথমেই ফ্যারাডের সূত্র, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ, তারপরে তড়িৎ রাসায়নিক কোষকে এখানে আবার গ্যালভানিক কোষও বলা হয়। আর ইনর্ট সেলের মান নির্ণয়, সেটার জন্য সমীকরণ আছে। আবার লার্নেস সমীকরণ, যেটা ই সেলের মান নির্ণয়। তারপরে আছে আমাদের দুটা খুব ইম্পর্টেন্ট, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লেড স্টোরেজ ব্যাটারি। এই দুটার মধ্যে কোনটা পরিবেশ বান্ধব কিংবা কোনটাতে অপচয় কম হয়, কোনটা মানে এটা দুটারই কিন্তু সুবিধা অসুবিধা বিভিন্ন জিনিস আছে। তাহলে সেই সুবিধা অসুবিধাগুলো দেখবো। হাইড্রোজেন ফুয়েল সেল আমাদের এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে আমরা সিরিয়ালি একদম প্রথম থেকে আমাদের হয়তো দুইটা ক্লাস কমপক্ষে লাগতে পারে, তার জন্য আমি শুরু করছি ফ্যারাডের সূত্র থেকে। দেখো ফ্যারাডের সূত্রটা আমরা কখন ব্যবহার করব এবং সেটা সূত্রটা কি আগে দেখে নাও। কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যখন কোনো বিদ্যুৎ প্রবাহিত করা হয় বা চার্জ প্রবাহিত করা হয়, তখন অ্যানোড তড়িৎ দ্বারে ওই পদার্থটা দ্রবীভূত হয় এবং ক্যাথোড তড়িৎ দ্বারে পদার্থ জমা হয়। যেমন সিম্পল একটা দেখো, ধরো আমরা যদি এইভাবে একটা করি যে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করলে আমার জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা যদি দেখি যে জিঙ্কটা জিঙ্ক 2+ আয়ন উৎপন্ন করে আর কপার 2+টা কপার ধাতুতে পরিণত হয়। অর্থাৎ আমি যদি অ্যানোডে বিক্রিয়াটা করি তাহলে অ্যানোডে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হবে, +2 ইলেকট্রন, মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। আর অন্যদিকে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে সংশ্লিষ্ট ধাতুতে পরিণত হয়। অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে, নিচের বিক্রিয়াটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া যেটা বিজারণ, আর উপরের বিক্রিয়াটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া বা জারণ। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যখন কোন একটা দ্রবণের মধ্য দিয়ে বা একটা তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন যত বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করব তত বেশি পদার্থ ক্যাথোডে জমা হবে অথবা অ্যানোডে ওই পদার্থটা দ্রবীভূত হবে। তাহলে অ্যানোডে দ্রবীভূত পদার্থের পরিমাণ কিংবা ক্যাথোডে জমা হওয়া পদার্থের পরিমাণ দুইটাই কিন্তু তার তড়িৎ প্রবাহের সমানুপাতিক বা তার ভিতর দিয়ে প্রবাহিত আধানের সমানুপাতিক। তাহলে আমরা সেটা যদি ম্যাথমেটিক্যালি অর্থাৎ এইভাবে বলি যে কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে প্রবাহিত আধান বা চার্জ তার তড়িৎ দ্বারে জমা হওয়া পদার্থের অথবা দ্রবীভূত হওয়া পদার্থের সমানুপাতিক, এবং সেটাই আমরা লিখতে পারি এইভাবে যে W proportional to Q। দেখো এখানে W হচ্ছে জমা হওয়া পদার্থের পরিমাণ ক্যাথোডে অথবা অ্যানোডে দ্রবীভূত হওয়া পদার্থের পরিমাণ। তাহলে সেই পদার্থের পরিমাণটা কি কিসের সমানুপাতিক? কিউ বা কুলম বা আধান চার্জের সমানুপাতিক। তার মানে যেমন দেখো, ধরো আমি 5 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে যদি কোথাও 10 গ্রাম পদার্থ জমা হয়, 5 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে যদি 10 গ্রাম পদার্থ জমা হয়, তাহলে আমি যদি এটা 50 কুলম চার্জ বা আধান প্রবাহিত করি, তার মানে তখন জমা হবে 100 গ্রাম। তাহলে দেখো এটা বুঝে যায়, 5-এর 10 গুণ হচ্ছে 50, তাহলে 10-এর 10 গুণ 100 গ্রাম, অর্থাৎ আনুপাতিক হারে এটা পরিবর্তিত হয়। তার মানে আমরা আবারও বলবো যে কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যখন চার্জ প্রবাহিত করা হয় তখন জমা হওয়া পদার্থের পরিমাণটা তার ভিতর দিয়ে প্রবাহিত চার্জের বা আধানের সমানুপাতিক। তাহলে যেটা আমরা ম্যাথমেটিক্যালি সেটা বললাম W proportional to Q। তাহলে W হচ্ছে এখানে গ্রাম এককে জমা হওয়া পদার্থের পরিমাণ যেটা ক্যাথোডে অথবা অ্যানোডে দ্রবীভূত হওয়া পদার্থের পরিমাণ। তাহলে সেটা কিসের সমানুপাতিক? কুলম বা চার্জের সমানুপাতিক। এবার দেখো আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই W ইকুয়ালস, এখানে কিন্তু এটাকে ZQ
ধরা হয়, কারণ প্রপোর্শনাল টু টার্মটা যখন আমি সমান চিহ্নে নিয়ে যাব তখন W ইকুয়ালস জেড কিউব। তার মানে এখানে জেডটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবককে জেডকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো খুবই ইম্পর্টেন্ট, তুল্যাঙ্ক বা ইংরেজিতে এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয় জেডকে। দেখো তাহলে আমরা একটু শুরুতে যদি আবারও ফ্যারাডের সূত্র বলি, যে ফ্যারাডের সূত্র হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করা হয় তখন অ্যানোডে দ্রবীভূত হওয়া পদার্থের পরিমাণ বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ তার ভিতর দিয়ে প্রবাহিত কুলম্ব বা আধান বা চার্জের সমানুপাতিক। তাহলে W প্রপোর্শনাল টু Q, আবার W প্লাস Z Q, এখানে Z একটি সমানুপাতিক ধ্রুবক, এই Z কে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। এবার একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে Q এর মান Q সমান 1 কুলম্ব যদি আমি বসাই, Q যদি 1 কুলম্ব হয় তাহলে W ইকুয়ালস Z, W ইকুয়ালস Z, কারণ Q এর মান যদি 1 হয় তাহলে W ইকুয়ালস Z। এই অংশ থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একটা সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ বা 1 কুলম্ব আধান প্রবাহিত করলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণকে, কারণ তখন W সমান যেহেতু Z, তাহলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণকেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ বা আধান প্রবাহিত করলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণকেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, Q সমান যদি 1 কুলম্ব হয়। এবার আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখব এবং আমাদের এই যে এই জিনিসগুলোর ব্যবহারটা আমরা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ দিয়েই বেশিরভাগ আলোচনা করব। অ্যানোডে দ্রবীভূত পদার্থের পরিমাণের চেয়ে ক্যাথোডে কত গ্রাম পদার্থ সেটা জমা হচ্ছে সেটা নিয়েই যদি আলোচনা করি, তাহলে দেখো এখানে W ইকুয়ালস ZQ থেকে আমরা W ইকুয়ালস Z পাইলাম। আরেকটা জিনিস বলা যায়, এখানে দেখো এই Q সমান কিন্তু IT মানে হচ্ছে I হচ্ছে বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার এবং T হচ্ছে সেকেন্ড বা সময়। তাহলে Q অর্থাৎ কুলম্ব সমান অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড হচ্ছে কুলম্ব। তাহলে এখন সেই হিসেবে যদি আমি এখানে W ইকুয়ালস তাহলে ZIT এটাও লিখতে পারি, W ইকুয়ালস ZIT, অর্থাৎ এখানে যেটা লিখছি আমরা W ইকুয়ালস ZQ সেটাই আমরা এখানে লিখলাম W ইকুয়ালস ZIT। এখানে খেয়াল করে দেখো, আমরা যদি এখন I এর মান 1 অ্যাম্পিয়ার বসাই এবং T এর মান যদি 1 সেকেন্ড বসাই তাহলে W ইকুয়ালস এখানেও কিন্তু Z, W ইকুয়ালস Z। এখান থেকে দেখো একইভাবে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এখানে সংজ্ঞাটা এইভাবেও দিতে পারি যে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি 1 সেকেন্ড সময় ধরে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় তখন ক্যাথোড তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণকেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে আমরা খুব সহজে কিন্তু এই জিনিসগুলো আনসার করতে পারবো, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি সেটা আমরা মানে অ্যাম্পিয়ার এবং সেকেন্ড এটা দিয়েও যেরকম দেওয়া যায় অথবা সরাসরি আমরা কুলম্ব দিয়েও দিতে পারি, কিন্তু দুটাই 1 কুলম্ব হতে হবে, এটা 1 কুলম্ব। আবার এখানে অ্যাম্পিয়ার এবং সেকেন্ড দুটাই 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড সময় ধরে যদি চালনা করা হয় তখন ক্যাথোড তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণকেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আমরা সাপোজ একটা एग्जांपल দেখি, যেমন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সিলভারের Z এর মান 0.001118, এটা গ্রাম পার কুলম্ব। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমি একটু হিসাব করে দেখি, তার মানে এটার মানটা হচ্ছে 107 ডিভাইড বাই 96,500, তাহলে মানটা হচ্ছে 1.108 ইনটু 10 ইনভার্স 3। হ্যাঁ আমাদের মানটা ঠিক আছে 1.118 ইনটু 10 ইনভার্স 3, অথবা আমরা 0.00318 গ্রাম পার কুলম্ব যদি যে কোনো পদার্থের পরিমাণে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জানতে চাই।
তাহলে বললো সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বোঝায়। তাহলে দেখো এটা সহজে আমরা উত্তরটা দিতে পারবো যে সিলভারের কোনো লবণের মধ্য দিয়ে বা সিলভারের কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে, কারণ সিলভারের তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত করলেই তো সিলভারটা জমা হবে। তাহলে সিলভারের কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ বা আধান প্রবাহিত করলে ক্যাথোড তড়িৎ দ্বারে সঞ্চিত সিলভারের পরিমাণ হবে 0.003418 গ্রাম। তাহলে এটা যে পদার্থ দিবে, আমাদের যদি জিঙ্ক দিত তাহলে আমরা বলতাম তখন যে জিঙ্কের কোনো লবণের মধ্য দিয়ে 1 কুলম্ব আধান প্রবাহিত করলে ক্যাথোড তড়িৎ দ্বারে সঞ্চিত বা জমা হওয়া কপারের পরিমাণ, ওই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান যত দিবে সেটাই আমরা কাউন্ট করব। দেখো এখানে হয়তো জিনিসগুলো জাস্ট থিওরিটিক্যাল কতগুলো সূত্রের মতো মনে হচ্ছে, কিন্তু আমরা যখন অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা কিভাবে বের করতে হয় সেটা যখন দেখব তখন আমাদের এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, W প্রপোর্শনাল টু Q বা W Z কিউ, যেখানে Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে Z এর মান 1 হলে না Q এর মান যদি 1 কুলম্ব হয় তাহলে W Z, অর্থাৎ সেক্ষেত্রে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে 1 কুলম্ব চার্জ বা আধান কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত হলে ক্যাথোড তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণকেই, অর্থাৎ গ্রাম এককে যে পদার্থ পরিমাণে ওইখানে দ্রবীভূত হবে সেই মানটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে পারবো। অথবা সেটা আমরা WZIT যে সূত্রটা আছে সেখানে যদি I এর মান এবং T এর মান দুটো 1 অ্যাম্পিয়ার, I এর মান 1 অ্যাম্পিয়ার কারণ তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং সময়ের একক সেকেন্ড, তাহলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি 1 সেকেন্ড সময় ধরে প্রবাহিত করি তখন আমাদের I এবং T দুটোর মানটা 1 1 হয়ে যায়, তাহলে WZ, অর্থাৎ তখন সেখানে সঞ্চিত পদার্থের পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। এখন দেখো আমরা এই জিনিসগুলো আমরা কিছুক্ষণ পরে আবার নিয়ে আসতেছি। যখন আমরা ধরো কপারের কোনো লবণের মধ্য দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহিত করি তাহলে কপারের লবণটা আমরা জানি যে কপার 2+, এটা যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু কপার ধাতুতে পরিণত হবে। কপার 2+ এর কোনো লবণ, কপারের কোনো লবণ যদি কপার 2+ হয় সে কিন্তু দুইটা ইলেকট্রন গ্রহণ করে সংশ্লিষ্ট ধাতুতে পরিণত হবে। এটা একটা জিনিস খেয়াল করো, যার যোজনী যত, কপারের যোজনী 2 বলে সে 2 মোল ইলেকট্রন গ্রহণ করছে, আবার যার যোজনী 3 যেমন অ্যালুমিনিয়াম 3+, সে 3 মোল ইলেকট্রন গ্রহণ করে কিন্তু অ্যালুমিনিয়ামে পরিণত হবে। তাহলে যার যোজনী 1 যেমন সিলভার প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হবে। এখন আসো আমাদের এই যে 2 মোল ইলেকট্রন মানে হচ্ছে 2 ফ্যারাডে চার্জ বা 2 ফ্যারাডে আধান। 1 মোল ইলেকট্রন জন্য 1 ফ্যারাডে আর 2 মোল ইলেকট্রন জন্য 2 ফ্যারাডে চার্জ। আবার 1 ফ্যারাডে সমান হচ্ছে 96500 কুলম্ব। তাহলে এখানে যেহেতু 2 ফ্যারাডে তাহলে 2 × 96500 কুলম্ব এখানে লাগবে, কারণ 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে, আবার 2 ফ্যারাডে মানে 2 × 96500 কুলম্ব। এবং এইটুকু আধান দিয়ে আমি কপার যেটা পাবো, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 গ্রাম। খেয়াল করো আমরা যেই পদার্থটা, দুইটা জিনিস আমাদের এখানে কিন্তু এসেনশিয়াল। একটা হচ্ছে আমি যেই পদার্থটাকে তড়িৎ বিশ্লেষণ করব, অর্থাৎ যেটা ক্যাথোড তড়িৎ দ্বারা জমা হবে সেটা যোজনীর উপর নির্ভর করবে। যোজনী +1 থাকলে 1 মোল ইলেকট্রন, যোজনী 2 থাকলে +2 থাকলে 2 মোল ইলেকট্রন, যোজনী যদি +3 থাকে তাহলে 3 মোল ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা প্রথমে ইলেকট্রন কতটা গ্রহণ করবে সেটা দিব এবং যত ফ্যারাডে তত × 96500 কুলম্ব লাগবে। আর সেটা যেহেতু সংশ্লিষ্ট ধাতুতে পরিণত হবে, ওই ধাতুর একটা পরমাণুর যে অর্থাৎ পারমাণবিক ভর, যেটা কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 গ্রাম। তাহলে দেখো তো আমরা এখন এখান থেকে বলতে পারি যে 2 × 96500 কুলম্ব বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত করলে ক্যাথোড তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ হচ্ছে 63.5 গ্রাম। 2 × 96500 কুলম্ব চার্জ প্রবাহিত করলে ক্যাথোড তড়িৎ দ্বারে জমা হবে এত গ্রাম। সুতরাং 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে আমার জমা হবে 63.5 ডিভাইড বাই 2 × 96500 এত গ্রাম। তার মানে ইনডাইরেক্টলি দেখো আমরা কিছুক্ষণ আগেই বলছি
যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে ক্যাথোড তড়িৎদ্বারে যতটুকু পদার্থ সঞ্চিত হয় সেটাই কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে এই যে এই টোটাল মানটা যেটা আছে এটা কিন্তু জমা হওয়া পদার্থের পরিমাণ। তাহলে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে যতটুকু পদার্থ জমা হয় সেটাকেই কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে পারবো। সুতরাং আমার এখানে Z এর মান হচ্ছে এটার জন্য এটা। এবং দেখো খেয়াল করো উপরের যে মানটা 63.5 এটা কপার ছিল বলে কপারের পারমাণবিক ভর লিখলাম। আমাদের যদি অন্য কোনো মৌল থাকে যেমন সিলভার হলো তাহলে সিলভারের পারমাণবিক ভর লিখব, যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে অ্যালুমিনিয়াম। অর্থাৎ আমি যেই পরমাণু বা যে আয়ন দিয়ে আমার অর্থাৎ যৌগটা গঠিত সে আয়নের সংশ্লিষ্ট পরমাণুর ভর, তাহলে পারমাণবিক ভর হচ্ছে 63.5 কপারের ক্ষেত্রে। অন্য পরমাণু হলে তার মানে আমি উপরে এখানে লিখতে পারি Z সমান উপরে হচ্ছে পারমাণবিক ভর, অর্থাৎ যেই যৌগ আমি করব সেখানে যেই মৌলটা তড়িৎ দ্বারা জমা হবে। যেমন ফেরাস সালফেট হলে ফেরাস আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়রন জমা হবে Fe। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলে অ্যালুমিনিয়াম 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। তার মানে এটা হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই এই নিচে যেটা 2, এটা কিন্তু কপারের যোজনী 2 ছিল বলে এটা 2টা এখানে আসছে, কারণ 2 হতে 2 ফ্যারাডে, যদি 3 হইতো 3 ফ্যারাডে, 1 হলে 1 ফ্যারাডে। তার মানে নিচের যে মানটা সেটা হচ্ছে ওই সংশ্লিষ্ট মৌলের যোজনী আর 96,500 প্রতিটা ক্ষেত্রে সেম। তাহলে এই ক্ষেত্রে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা কিন্তু আমাদের মুখস্থ করতে হয় না। দেখো যদি তোমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করে অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তাহলে অ্যালুমিনিয়ামের জন্য আমি পারমাণবিক ভর বসাবো 27 আর তার যোজনী যেহেতু 3, তাহলে 3 × 96,500 ওই 27কে 3 × 96,500 দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো মোটামুটি ক্লিয়ার কিনা। অর্থাৎ আমাদের এখানে Z এর মানটা যখন পেয়ে যাব তখন ওই Z থেকে আমরা কতটুকু পদার্থ জমা হচ্ছে, সুতরাং W = ZIT এই সূত্র ইউজ করে I এর মান T এর মান বসাইলে, তবে খেয়াল করতে হবে I এর মান অবশ্যই অ্যাম্পিয়ারে, T এর মান সেকেন্ডে বসাইতে হবে, তারপরেই আমাদের যে কত গ্রাম পদার্থ জমা হচ্ছে সেটা কিন্তু বের হয়ে যাবে। সুতরাং আমরা এই পদ্ধতিতে যদি অঙ্ক দেখি কোনো, তাহলে অঙ্কগুলো দেখো আমরা ধরো একটা বোর্ডের যদি একটা অঙ্ক করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়, আমি বোর্ডের একটা অঙ্ক দেখি। যেমন আমাদের এখানে কুমিল্লা বোর্ড 2016তে একটা প্রশ্ন আসছে, যদি তোমরা একটু দেখো তাহলে সহজে ইয়ে করতে পারবা। আমাদের একটা পাত্রে দেওয়া আছে এখানে ফেরাস সালফেট দ্রবণ, এটা কুমিল্লা বোর্ড 2016-এ 5 নাম্বার কোশ্চেনটা ফেরাস সালফেট দ্রবণ। এবং চিত্র 1-এ 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, এখানে চিত্র 1 মানে এই চিত্রটার মধ্যে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে 10 মিনিট চালনা করলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ, 10 মিনিট ধরে চালনায় ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তার মানে প্রথমে আমরা এখান থেকে দেখে নিব এখানে Fe2+ যেটা আছে সেটা 2 মোল ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু সংশ্লিষ্ট ধাতু Fe তে পরিণত হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমার Z এর মানটা বের করা। তাহলে এখানে Z এর মান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে Z = পারমাণবিক ভর। এখানে আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85 ডিভাইড বাই যোজনী হচ্ছে 2 × 96,500। তাহলে আমি Z এর মানটা পেয়ে গেলাম। এইবার আমরা জানি W = ZIT, তাহলে Z এর মান তো এখানে যেটা বের হবে সেটা I এর মান 50 অ্যাম্পিয়ার,
তাহলে একবারই আমরা করি। তাহলে মানটা যদি হয়, আমি এটাকে 55.85 ইন্টু 2 ইন্টু 96,500 ইন্টু আই এর মান হচ্ছে 50, আর টি এর মান, টি মানে আমি 10 মিনিট যেটা আছে সেটা সেকেন্ডে পরিণত করতে হলে তাহলে ইন্টু 10 ইন্টু 60, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড। সুতরাং এই মানটা যদি আমি দিয়ে করি তাহলে আমাদের উত্তরটা সহজে বের হয়ে যাবে। এবং মানটা হচ্ছে 55.85 ইন্টু 500 ইন্টু 60 ডিভাইড বাই 2 ইন্টু 96,500, তাহলে ব্র্যাকেট ক্লোজ করলে 8.68 গ্রাম। তাহলে আমাদের ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ হবে 8.68 গ্রাম। তাহলে আমরা খুব সহজে যে কোনো লবণের মধ্য দিয়ে বা যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ চালনা করি তাহলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ জমা হবে তাহলে সেটা সহজে বের করতে পারবো। তাহলে আমাদের ফ্যারাডের সূত্র পর্যন্ত এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে ইনর্ট সেল, ই সেল, নার্নেস সমীকরণ যা আছে এগুলো নিয়ে